আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আহ, আজকে আমরা ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। আহ, আমরা জানি আমরা বিভিন্নভাবে কথা বলে থাকি, আর সেই কথা বলার ভঙ্গিটাই হচ্ছে ন্যারেশন বা উক্তি। আর আজকে আমরা এই ন্যারেশন বা উক্তি নিয়েই আলোচনা করব। শুরুতে আমি কিছু কথা বলে রাখতে চাই। ন্যারেশনটা কিভাবে করতে হবে আমি একেবারে শুরু থেকে সিরিয়ালি স্টেপ বাই স্টেপ বিষয়গুলো আলোচনা করব। আর আমার যে ধারাবাহিকতা থাকবে সেই ধারাবাহিকতাটা ভালোভাবে অনুসরণ করলেই ন্যারেশন ইনশাল্লাহ এই একটি লেকচার দেখেই 100% শেখা সম্ভব। সো আর দেরি না করে আমরা কাজে ফিরছি। আমি অনুরোধ রাখবো ধারাবাহিকতা যেন বজায় রেখে পুরো লেকচারটি আমরা দেখার চেষ্টা করি এবং প্রয়োজনে খাতায় লিখে নোট করে রাখতে পারি এবং সে অনুযায়ী প্র্যাকটিস করলে আশা রাখি হয়ে যাবে। চলুন আমরা দেরি না করে চলে যাই। ন্যারেশন। ন্যারেশন শব্দের অর্থ উক্তি, এটা আমরা সবাই জানি। ন্যারেশন বা স্পিচ শব্দের অর্থ উক্তি। আর ন্যারেশন কাকে বলে? আসলে ন্যারেশনটা হচ্ছে বা স্পিচটা হচ্ছে বক্তা যা বলে, বক্তা যাই বলে তাই হচ্ছে ন্যারেশন বা উক্তি। বক্তা যা বলে তাই ন্যারেশন বা উক্তি। ন্যারেশন দুই প্রকার। ন্যারেশন দুই প্রকার। একটি হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, মানে হচ্ছে প্রত্যক্ষ উক্তি। আর দ্বিতীয়টি হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন, মানে হচ্ছে পরোক্ষ উক্তি। আচ্ছা, এখন ডিরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তিটা কি, আর ইনডিরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তিটা কি, আমরা সেটা একটু জেনে নিই, তাহলে আমাদের উপকার হবে। সেটা হচ্ছে আমি প্রথমেই ডিরেক্ট ন্যারেশনটা আলোচনা করছি। ডিরেক্ট ন্যারেশনটা হচ্ছে বক্তার বক্তব্য কোনো রকম পরিবর্তন না করে হুবহু ব্যক্ত করাকে, অন্যের কাছে হুবহু ব্যক্ত করাটাই হচ্ছে ডিরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি। মানে বক্তায় যেভাবে বলেছে কোনো রকম পরিবর্তন ছাড়াই অন্য কারোর কাছে সে বক্তব্যটা উপস্থাপন করাটাই হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। ওকে, আমরা এখন দ্বিতীয় নাম্বারটি আলোচনা করছি, ইনডিরেক্ট ন্যারেশন। ইনডিরেক্ট ন্যারেশনটা হচ্ছে বক্তার বক্তব্য অন্যের মাধ্যমে উপস্থাপন করার প্রক্রিয়া। অন্যের মাধ্যমে বক্তার বক্তব্যটাকে ব্যক্ত করার প্রক্রিয়াটাই হচ্ছে আসলে ইনডিরেক্ট ন্যারেশন। যেমন ডিরেক্ট ন্যারেশন একটা উদাহরণ আমরা দেখি। হি সেড টু মি ইউ আর ক্যাচিং ফিশ। এটি একটি ডিরেক্ট ন্যারেশন। আর আমরা দেখতে পাচ্ছি যে ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমা দিয়ে বক্তার যে বক্তব্যটা হুবহু এখানে ব্যক্ত করা হয়েছে, কিন্তু ইনডিরেক্ট ন্যারেশনে সেটা চেঞ্জ হয়ে যাবে। ইউ আর ক্যাচিং ফিশ কথাটা এমন থাকবে না। তারপরে যদি আমরা এই ন্যারেশনটাকে, এই স্পিচটাকে যদি আমরা ইনডিরেক্টে নিয়ে যাই, তাহলে কি হচ্ছে, হি টোল্ড মি দ্যাট। ইউটা পরিবর্তন হয়ে আই হয়ে গেল। কিভাবে হলো সেটা আমরা পরিবর্তন করে সামনের দিকে ইনশাআল্লাহ এগুলো আলোচনা করব। আমরা জাস্ট প্রাথমিক স্টেপটাই বলে যাচ্ছি, এগুলো কিভাবে পরিবর্তন হয় সেটা আমি দেখাচ্ছি একটু পরে। ইউ পরিবর্তন হয়ে আই হয়ে গেল। ইউ আর ক্যাচিং ফিশ, এই যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটা আবার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর হয়ে গিয়েছে। আমরা এগুলো আলোচনা করছি ধীরে ধীরে, এই পর্যন্ত মনে রাখো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন দেখাবো একটি ন্যারেশনের কয়টি পার্ট থাকে। তো আমরা জানি একটি ন্যারেশনের দুইটি পার্ট থাকে, আর একটি পার্টের নাম হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর অপর অংশটির নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। সো আমি একটা উদাহরণের মাধ্যমে একটা প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি যে একটা এই ন্যারেশনটার মধ্যে কোন অংশটাকে রিপোর্টিং ভার্ব বলি আমরা, আর কোন অংশটাকে রিপোর্টেড স্পিচ বলি। আচ্ছা, ওকে, আমরা দেখতে পাচ্ছি এই যে আই মিস ইউ, এই বাক্যটার উপরে ইনভার্টেড কমা বা উদ্ধরণ চিহ্ন দেয়া আছে। মনে রাখতে হবে বক্তার বক্তব্য হুবহু যে বক্তব্যটা থাকে
ডিরেক্ট ন্যারেশনে মানে বক্তার বক্তব্যটা মূলত এই রিপোর্টে ইনভার্টেড কমার ভিতরে আবদ্ধ করা হয় এবং এটাকে রিপোর্টেড স্পিচ বলে এই অংশটাকে। তার মানে আমরা টেকনিক্যালি মনে রাখবো এই ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ যে অংশটা সেটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর তার আগের যে অংশটুকু এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই রিপোর্টিং স্পিচে যে ভার্বটি দেখতে পাচ্ছি আমরা সেই ভার্বটির নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। আর এখানে যে ভার্বটি দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে রিপোর্টেড ভার্ব। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ যে অংশটুকু সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ এবং তার বাহিরে যে অংশটুকু সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। এবং রিপোর্টিং স্পিচ অংশে যে ভার্বটি দেখতে পাচ্ছি সেই ভার্বটির নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ অংশে যে ভার্বটি আমরা দেখতে পাচ্ছি এই ভার্বটিকে বলবো আমরা রিপোর্টেড ভার্ব। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখেছি ন্যারেশনের দুটি অংশ কি, একটি হচ্ছে রিপোর্টিং স্পিচ অংশ আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ অংশ। এখন আমরা যেই বিষয়গুলো দেখব অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইচ্ছা করলে আমরা এগুলো নোট করে রাখতে পারি। ডিরেক্ট টু ইনডিরেক্ট করার সময় যে সকল বিষয় পরিবর্তন করতে হবে বা পরিবর্তন করতে হয় এগুলো মাথায় রাখা অতীব জরুরি। প্রথম, দ্য ফার্স্ট ওয়ান ইজ টেন্সের পরিবর্তন। প্রথমটা হচ্ছে টেন্সের পরিবর্তন, তারপরে হচ্ছে পার্সন পরিবর্তন করতে হবে, ফ্রেজ বা কতিপয় শব্দের পরিবর্তন করতে হবে, সেন্টেন্সের পরিবর্তন হতে পারে, রিপোর্টিং ভার্বের পরিবর্তন হতে পারে, ইনভার্টেড কমা এর পরিবর্তন করতে হবে। আমি আবার বলছি, ইচ্ছা করলে আমরা এগুলো লিখে রাখতে পারি। ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট করার সময় যে যে টপিকসগুলো যে সেক্টরগুলো পরিবর্তন হবে সেগুলো আমি সংক্ষেপে এখানে তুলে নিয়ে এসেছি একেবারে সাজিয়ে। টেন্সের পরিবর্তন হবে, পার্সনের পরিবর্তন হবে, ফ্রেজ বা কতিপয় শব্দের পরিবর্তন হবে, সেন্টেন্সের পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে, ইনভার্টেড কমার পরিবর্তন হবে। এখন আমি একে একে দেখিয়ে দেব টেন্সের পরিবর্তনটা কি পরিবর্তন হবে, কেমন হবে, পার্সনের পরিবর্তনটা কেমন হবে সেটা দেখিয়ে দেব, ফ্রেজ বা কতিপয় শব্দের পরিবর্তনগুলো দেখিয়ে দেব, সেন্টেন্সের পরিবর্তন কি হবে, রিপোর্টিং ভার্বের পরিবর্তন কি হবে, ইনভার্টেড কমার পরিবর্তন কি হবে, আমি একে একে সেগুলো দেখিয়ে দিচ্ছি। আমরা ইচ্ছা করলে এগুলো খাতায় লিপিবদ্ধ করে রাখতে পারি, নোট করে রাখতে পারি পরবর্তীতে দেখার জন্য। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি যেটি বলছিলাম যে পরিবর্তন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাওয়ার সময় আসলে যে টেন্সের যে পরিবর্তনটি হয় সেই পরিবর্তনটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথম পরিবর্তনটি হচ্ছে যে টেন্সের যে পরিবর্তন ডিরেক্ট ন্যারেশনে, দ্যাট মিনস রিপোর্টেড স্পিচে বক্তার বক্তব্যটি যেই টেন্সে থাকবে সেই টেন্সের কিছু পরিবর্তন হবে। সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তা ইনডিরেক্টে রূপান্তর করলে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে ওই সেন্টেন্সটা। আবার বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ইনডিরেক্ট করলে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ইনডিরেক্টে গেলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইনডিরেক্টে গেলে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইনডিরেক্টে গেলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। আর যদি ডিরেক্টে যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে তাহলে সেটা ইনডিরেক্টে গেলে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। যদি ইনডিরেক্টে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে ইনডিরেক্টে পরিবর্তন হলে সেটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে আমরা কয়টার পরিবর্তন দেখলাম? 6টা। আরও দুটি, যদি ডিরেক্টে ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে অথবা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে
আবার বলছি, যদি ডিরেক্টে ফার্স্ট পারফেক্ট টেন্স বা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে ইনডিরেক্টে গেলেও এই দুটা টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখন বলি যে হ্যাঁ, আমরা দেখতে পেলাম 6টি পরিবর্তন হবে, 2টি পরিবর্তন হবে না, টেন্স তো 4টা আছে, সেই 4টা কোথায় গেল? হ্যাঁ, সেই 4টাতে হচ্ছে মডালের পরিবর্তন হবে, সেখানে যে ভার্ব আছে মডাল ভার্ব, সেই ভার্বগুলোর পরিবর্তন হবে। সেই 4টা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে, সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। ওকে ফ্রেন্ডস, আমি যেটি বলছিলাম যে ফিউচার টেন্সগুলোতে সাধারণত মডাল থাকে, সেই জন্য হচ্ছে শুধু মডালগুলো পরিবর্তন করে দিলেই হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে ফিউচার ইনডিফিনিটে শ্যাল অথবা উইল থাকে, সেক্ষেত্রে শ্যাল থাকলে শুড হতে পারে, অথবা শুড না হয়ে উডও হতে পারে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে। সেই ক্ষেত্রে উইলটা উড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে। তবে হ্যাঁ, এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলবো, সেটা হচ্ছে যে আসলে টেন্স না জানলেও কিন্তু ন্যারেশন করা যায়, শুধু সামান্য একটু বুদ্ধি খাটালেই টেন্সের পরিবর্তন করা একেবারেই সহজ। সো আমরা দেখি কিভাবে। আমি বলবো, যদি ডিরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচটা আছে, সেখানে যদি এম ইজার থাকে, ইনডিরেক্ট করার সময় এম ইজারের জায়গায় অনলি ওয়াজ বসিয়ে দিলেই চলবে। এটা হচ্ছে শুধু ভার্বের পরিবর্তনের কথা বলছি আমি, সেখানে পার্সনের পরিবর্তন আছে, আরও অন্যান্য পরিবর্তন আছে, সেগুলো ভিন্ন কথা। শুধু ভার্বের পরিবর্তনটা কি হবে, টেন্সের পরিবর্তনটা আমি বলে দিচ্ছি। যদি ডিরেক্ট ন্যারেশনে এম ইজ থাকে, ইনডিরেক্ট করার সময় এম ইজ তুলে দিয়ে ওয়াজ বসিয়ে দিলেই হয়ে যাবে। যদি ডিরেক্টটা আর থাকে, ইনডিরেক্টে রূপান্তর করার সময় আর এর জায়গায় ওয়ার বসিয়ে দিলেই চলবে। হ্যাভ হ্যাজের পরিবর্তে হ্যাড বসিয়ে দিলেই চলবে। ডিরেক্টে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে, ইনডিরেক্টে তা হ্যাজ হবে। যদি ডিরেক্ট ন্যারেশনে ওয়াজ অথবা ওয়ার থাকে, তাহলে ইনডিরেক্টে আমরা হ্যাড বিন বসাবো। আর যদি ডিরেক্টে হ্যাড থাকে, তা ইনডিরেক্টও অপরিবর্তিত থাকবে, হ্যাডই থাকবে। ওকে, যদি ডিরেক্ট ন্যারেশনে ডো অথবা ডাজ থাকে, তাহলে কি করব? ডো অথবা ডাজ থাকলে ইনডিরেক্ট করার সময় ডো এবং ডাজ এর পরিবর্তে আমরা ডিড ব্যবহার করব। আর যদি ডিড থাকে, ডিরেক্ট ন্যারেশনে যদি ডিড থাকে, তাহলে ইনডিরেক্ট আমরা কি করব? সেক্ষেত্রে হ্যাড প্লাস বি3 ব্যবহার করব। বি3 কি সেটা আমরা জানি, বি3 হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, তার মানে ভার্বের 3 নাম্বার রূপটা। হ্যাড প্লাস বি3 ব্যবহার করব। সো আমি এগুলো প্র্যাকটিক্যালি বাক্যে ব্যবহার করে দেখাবো, জাস্ট আমরা এইটুকু মনে রাখার চেষ্টা করি। আমি বাকি পরিবর্তনগুলো দেখাই দিচ্ছি, আরও সেন্টেন্স পরিবর্তনটা কীভাবে হবে সেটা দেখাবো, তারপর হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ শব্দ বা ফ্রেজ কীভাবে পরিবর্তন সেটাও দেখাবো। দেখানোর পরে সবগুলো নিয়ম জানার পরে আমরা প্র্যাকটিক্যালি চলে যাব। আমরা এখন দেখব ডিরেক্ট টু ইনডিরেক্ট করার সময় কতিপয় শব্দ বা ফ্রেজের যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা আমি বলে দিচ্ছি। ডিরেক্ট স্পিচে যদি দিস থাকে, মানে ডিরেক্ট ন্যারেশনে যদি দিস থাকে, তাহলে সেটা ইনডিরেক্ট স্পেসে গেলে সেটা দ্যাট হয়ে যাবে। যদি ডিরেক্টে দিস থাকে, তাহলে ইনডিরেক্টে দোজ হয়ে যাবে। এক কথায়, ডিরেক্টে যদি দাস থাকে অথবা নাও থাকে, দাস থাকলে সো হবে, নাও থাকলে দেন হবে, হিয়ার থাকলে দেয়ার হবে, হ্যান্ডস থাকলে দ্যান্স হবে, কাম থাকলে গো অর অ্যারাইভ, দুটো যে কোনো একটা হতে পারবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে। মানে এই সারির যে শব্দগুলো আছে, এগুলো যদি ডিরেক্ট ন্যারেশনে থাকে, ইনডিরেক্টে গেলে সেগুলো এই শব্দগুলোতে রূপান্তর হয়ে যাবে। এখানে দেখি, যদি ডিরেক্ট ন্যারেশনে টুডে থাকে, তাহলে ইনডিরেক্টে সেটা দ্যাট ডেতে রূপান্তরিত হবে। যদি ইয়েস্টারডে থাকে, তাহলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর হয়ে যাবে। যদি ডিরেক্ট ন্যারেশনে টুমোরো থাকে, তাহলে ইনডিরেক্টে সেটা এই টুমোরো শব্দটি পরিবর্তন হয়ে যাবে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। লাস্ট নাইট যদি থাকে, তাহলে হয়ে যাবে
দ্য প্রিভিয়াস নাইট। মোট কথা লাস্ট শব্দটার পরিবর্তে দ্য প্রিভিয়াস হবে, যত জায়গায় লাস্ট থাকবে সেই লাস্ট শব্দটার পরিবর্তে দ্য প্রিভিয়াস হয়ে যাবে। এখানে যদি লাস্ট নাইট না হয়ে যদি লাস্ট মান্থ হতো তাহলে হতো দ্য প্রিভিয়াস মান্থ। যদি লাস্ট উইক হতো তাহলে ইনডিরেক্টে গেলে সেটা হতো দ্য প্রিভিয়াস উইক। যদি লাস্ট ইয়ার থাকতো তাহলে তো দ্য প্রিভিয়াস ইয়ার, এভাবে পরিবর্তন হবে। ওকে, নেক্সট, যদি ডিরেক্ট ন্যারেশনে যদি স্যার শব্দটি উল্লেখ থাকে রিপিটেড স্পিচে, সেক্ষেত্রে রেসপেক্টফুলি, স্যার শব্দটি রেসপেক্টফুলি বা উইথ রেসপেক্ট এ রূপান্তরিত হবে। আর যদি সরি থাকে, সরি থাকলে অ্যাপোলোজাইজ এই রূপান্তরিত হবে। সো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পেরেছি এই বিষয়গুলো ন্যারেশন করার আগে জানা অতীব জরুরি। কারণ হচ্ছে বিষয়গুলোকে আমি এইভাবে তুলনা করতে পারি, ধরুন আমি একটা বিল্ডিং বানাবো, একটা ভবন বানাবো, তাহলে আমার কি কি দরকার হচ্ছে, সেখানে ইট, বালি, সিমেন্ট, রড ইত্যাদি জিনিস লাগবে। সো বিল্ডিং বানানোর আগে যদি আমি সবগুলো কালেক্ট করতে না পারি তাহলে কিন্তু আমার বিল্ডিং বানানো হবে না বা হচ্ছে না। সেহেতু আমি যে টপিকসগুলো বলে দিচ্ছি এগুলো সবগুলো মাথায় রেখেই আমাকে ন্যারেশন করতে নামতে হবে। তবে ন্যারেশন খুব বেশি কঠিন নয়, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা জাস্ট এগুলো মনে রাখার চেষ্টা করুন। এরপরে আমি দেখাচ্ছি সেন্টেন্সটা কিভাবে আসলে পরিবর্তন হয় বা পার্সন কিভাবে পরিবর্তন হবে, ওই দুইটাই আমি একসাথে দেখাচ্ছি। এখন আমি দেখাবো সেন্টেন্সের পরিবর্তনটা। আমরা একটু লক্ষ্য করি সেন্টেন্সের পরিবর্তনটা আসলে কিভাবে হবে। রিপিটেড স্পিচটি যে সেন্টেন্সেই থাকুক না কেন, সেন্টেন্স হবে এখানে সেন্টেন্স। রিপিটেড স্পিচটি যে সেন্টেন্সেই থাকুক না কেন, মানে হচ্ছে রিপিটেড স্পিচটা যেই ধরনের সেন্টেন্সই হোক না কেন, ইনডিরেক্ট করলে তা অ্যাসারেটিভে রূপান্তর হয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে রিপিটেড স্পিচটা কোনটা? আমরা জানি এই যে ইনভার্টেড কমার ভিতরে আবদ্ধ যে অংশটা, এটা হচ্ছে রিপিটেড স্পিচ। এই জায়গাটা যেই সেন্টেন্সই হোক অ্যাসারেটিভ হলে অ্যাসারেটিভই থাকবে, যদি এটা ইন্টারোগেটিভ হতো তাও অ্যাসারেটিভে রূপান্তর হয়ে যেত, ইম্পারেটিভে থাকলেও অ্যাসারেটিভ হয়ে যেত। এক কথায় শেষ, মানে ইনডিরেক্ট করলে বাক্যটি অ্যাসারেটিভে রূপান্তর হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সেন্টেন্স পরিবর্তনটা আসলে খুব বেশি বিস্তারিত কথা নয়, তবে বাক্য পরিবর্তন আমাকে জানতে হবে। মানে ডিরেক্ট স্পিচে বাক্যটা যে সেন্টেন্সই হোক, অ্যাসারেটিভ হোক, ইন্টারোগেটিভ হোক, ইম্পারেটিভ হোক, অপটেটিভ হোক, এক্সক্লেমেটরি হোক, এটা ইনডিরেক্ট করলে, ইনডিরেক্ট ন্যারেশনে গেলে এটা অ্যাসারেটিভ হয়ে যাবে। অ্যাসারেটিভে থাকলেও অ্যাসারেটিভ, অন্য কোথাও থাকলেও এটাকে অ্যাসারেটিভে পরিবর্তন করে নিয়ে আসতে হবে, এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম। ওকে, এখানে সাথে সাথে আরো একটা জিনিস আমি বলে দিই, যেটা হচ্ছে পার্সন পরিবর্তনের যে বিষয়টা, পার্সন পরিবর্তনের বিষয়টা আমরা এখান থেকে দেখে নিতে পারি। দেখুন, আমরা একটু উদাহরণের লক্ষ্য করছি। রাকিব সেড টু মি, রাকিব আমাকে বলেছিল আই এম ইল, আমি অসুস্থ। এখানে হচ্ছে যে রিপিটেড স্পিচের যে নাম্বার এবং পার্সনের যে পরিবর্তন, এখানে আমরা দেখতে পাচ্ছি আই আছে। এই পার্সনটার পরিবর্তন হবে মূলত রিপিটিং স্পিচ অংশের সাবজেক্ট এবং অবজেক্টের উপরে নির্ভর করে। আমরা লক্ষ্য করি, একেবারে যদি সহজভাবে বের করতে চাই, আমার নিজস্ব ভিউ যেটা, রাকিব সেড টু মি, রাকিব আমাকে বলল, ইনভার্টেড কমার ভিতরে যে কথাগুলো আছে এই কথাগুলো কে বলেছে? রাকিবে বলেছে। আই এম ইল, তাহলে আই কথাটা কার মুখ দিয়ে বের হলো? রাকিবের মুখ দিয়ে। তো কারো মুখ দিয়ে যদি আই বের হয়, তাহলে ধরুন আপনি নিজের মুখ দিয়ে একবার আই বলে দেখুন, বা আমি বলুন, আমি দ্বারা মূলত নিজেকে বুঝাই। রাকিবের মুখ দিয়ে যদি আই বের হয় তাহলে রাকিব নিশ্চয় আই দ্বারা রাকিবকে বুঝিয়েছে। তাহলে ইনডিরেক্ট করার সময় এই যে আইটা কাকে মডিফাই করছে? রাকিবকে। তাইলে আইটা এখানে সরাসরি না নেমে এই যাকে মডিফাই করবে সে এখানে চলে আসবে। আর আসবে যে এখানে আমরা দেখবো, আগে যেহেতু একবার নাউন আছে, এখানে নাউন ব্যবহার করবো না, আমরা রাকিবের প্রোনাউনটা এখানে ব্যবহার করলাম। এইটুকুই বিষয়টা, আসলে পার্সন পরিবর্তনটা এটাই। সো বন্ধুরা, আমরা এখন মূল পর্বে যেতে পারি, পরিবর্তনে। তো পরিবর্তন করার আগে আমি একটি কথা বলছি, যে সাধারণত আমাকে প্রথমে যদি আমরা অ্যাসারেটিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি, এই 5টা বাক্যের ন্যারেশন পরিবর্তন করা যদি আমরা শিখতে পারি, মানে ডিরেক্ট থেকে যদি ইনডিরেক্ট করতে পারি এই 5টা বাক্যের,
তাহলে প্যাসেজ ন্যারেশন করা একেবারেই সহজ। দু চারটা একটু ব্যতিক্রম, দু চারটা কথা অতিরিক্ত জানলেই প্যাসেজ ন্যারেশন আমরা করে ফেলতে পারবো। চলুন তাহলে আমরা আমি একটি করে বাক্য দেখাবো, অ্যাসারেটিভের একটা পরিবর্তন দেখাবো, ইন্টারোগেটিভের একটা, ইম্পারেটিভের একটা, অপটেটিভের একটা, এক্সক্লেমেটরির একটা, এইভাবে একটা একটা করে দেখাবো। একটা একটা করে পারলে মূল থিমটা মাথায় রাখতে পারলেই চলবে। তাহলে চলুন আর দেরি না করে আমরা এখন প্র্যাকটিক্যালি স্পিচ বা ন্যারেশন পরিবর্তনে যেতে পারি, কারণ আমাদের তার পূর্ববর্তী ধাপগুলো কি কি লাগবে সেগুলো আমাদের জানা তখন হয়ে গেছে। ওকে, আমরা এখন প্র্যাকটিক্যালি চলে যাচ্ছি। আমরা এখন প্র্যাকটিক্যালি বাক্যগুলোকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, এবং আরো একটা পরিবর্তনের কথা আমরা এখান থেকে জেনে নেব। একটা পরিবর্তনের কথা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কিন্তু পরিবর্তন হয়, এবং সেটা কিভাবে হয় সেটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। সাধারণত যদি সেট টু থাকে, সেট টু থাকলে সেটা অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেট টুটা টোল্ড হয়। তবে সেট ভার্বের পরে যদি টু না থাকে, অবজেক্ট যদি না থাকে, তাহলে সেটা অপরিবর্তিত রাখলেও সমস্যা নেই, বা আমরা সেট টুর পরিবর্তে সেট টু ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে অ্যাসারেটিভের ক্ষেত্রে। আর যদি এইখানে যেই রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে বলে রাখছি, এই রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয় এই যে রিপোর্টেড স্পিচ যে বাক্যটা, এই বাক্যটার উপরে নির্ভর করে। যে কিভাবে নির্ভর করে, হ্যাঁ মনোযোগ দিতে হবে। এই বাক্যটা যদি অ্যাসারেটিভ হয় তাহলে সেট টু টোল্ড হবে, অথবা সেট টু লিখতে পারি, অথবা সেট টু লিখতে পারি। এই বাক্যটা যখন, এই ইনভার্টেড কমার ভিতরের বাক্যটা যখন ইন্টারোগেটিভ হয়ে যাবে, তখন এই সেট টুটা আস্কড হয়ে যাবে, অথবা ইনকোয়ার্ড অফ হয়ে যাবে, বা ইনকোয়ার হয়ে যাবে। আবার যখন এই ইনভার্টেড কমার ভিতরে মানে হচ্ছে রিপিটেড স্পিচটা যদি ইম্পারেটিভ হয়, সেক্ষেত্রে সেট টুটা অ্যাডভাইস, অর্ডার এরকম হয়ে যাবে, বা রিকোয়েস্ট ইত্যাদিতে রূপান্তর হয়ে যাবে। আবার যদি এটা, এই বাক্যটা যদি অপটেটিভ হয়, এই বাক্যটি রিপিটেড স্পিচটি যদি অপটেটিভ হয়, তাহলে সেট টু পরিবর্তন হয়ে উইচ বা ফ্রে তে রূপান্তরিত হবে। আর যদি এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে থাকে, সেক্ষেত্রে বাক্যের অর্থ অনুযায়ী যদি আনন্দ বোঝায়, তাহলে সেট টুর পরিবর্তে এক্সক্লেইমড উইথ জয়, অর এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ গ্রিপ, এক্সক্লেম উইথ শেম, মানে বাক্যের অর্থের উপরে নির্ভর করে এই রিপোর্টিং ভার্বটা এক্সক্লেম উইথের সাথে জয়, সরো, গ্রিপ, শেম ইত্যাদি আমরা যোগ করতে পারি। তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয় যে এই রিপোর্টেড স্পিচটা বাক্যের উপর নির্ভর করে, এটা অ্যাসারেটিভ হলে এটা একরকম হয়, ইন্টারোগেটিভ হলে এটা একরকম হয়, ইম্পারেটিভ হলে একরকম, মানে বাক্য যেরকম হবে সেভাবে এটা রূপান্তরিত হয়ে যাবে। কথা কিন্তু একটাই। তারপরে হচ্ছে আরেকটা কথা মনে রাখতে হবে, এখানে আমরা ইনভার্টেড কমা দেখতে পাচ্ছি। এই ইনভার্টেড কমাটা পরিবর্তিত হয়। এই ইনভার্টেড কমাটা সেম একইভাবে বাক্যের উপরে নির্ভর করে পরিবর্তিত হয়। যখন এটা অ্যাসারেটিভ তখন ইনভার্টেড কমা উঠে দ্যাট হয়, যখন বাক্যটা ইন্টারোগেটিভ তখন ইনভার্টেড কমা উঠে ইফ অথবা হোয়েদার হয়, যখন বাক্যটি ইম্পারেটিভ সেক্ষেত্রে এখানে টু হতে পারে, অথবা ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে দ্যাট দ্যাট ব্যবহার করব আমরা। আর যদি বাক্যটি অপটেটিভ হয় সেই ক্ষেত্রেও বাক্যটি অপটেটিভ হলেও ইনভার্টেড কমা উঠে গিয়ে তার জায়গায় দ্যাট ব্যবহৃত হবে ইনডিরেক্ট করার সময়। আর যদি এক্সক্লেমেটরি হয় সেক্ষেত্রেও ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট ব্যবহৃত হয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। চলুন আমরা চলে যাচ্ছি প্র্যাকটিক্যালি। তাহলে রাকিব, এই যে এটা ডিরেক্টে আছে, আমরা এটাকে ইনডিরেক্ট করব। রাকিব সেট টুর পরিবর্তে কি হবে, সেজন্য আমাকে এই রিপোর্টেড স্পিচটি দেখতে হবে। দেখতে পাচ্ছি এটা অ্যাসারেটিভ আছে, তাহলে সেট টুটা আমরা টোল্ড লিখতে পারি, বা সেট টু লিখতে পারি মি। এখন ইনভার্টেড কমাটি তুলবো আমরা। এই কমাটা তুলতে গেলে আমাকে কোথায় লক্ষ্য করতে হবে, তাও এই বাক্যটাতে লক্ষ্য করতে হবে। আই এম রিডিং, দেখতে পাচ্ছি বাক্যটি অ্যাসারেটিভ। অ্যাসারেটিভ হলে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট ব্যবহৃত হবে। এরপরে আসি আমাদের পার্সন পরিবর্তন। এই যে আই এম রিডিং, আই শব্দটা কার মুখ দিয়ে বের হলো সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখতে পাচ্ছি স্পিকার হচ্ছে রাকিব, রাকিবের মুখ দিয়ে নিচে আই বের হয়েছে, তার মানে আই হচ্ছে কে, আই হচ্ছে এই রাকিব। তাহলে এখন রাকিবের প্রোনাউন এখানে আসবে, রাকিবের প্রোনাউনটা এখানে এসে বসবে আই এর জায়গায়। তার মানে রাকিবের প্রোনাউন হচ্ছে কি হি। আর বলেছিলাম যে টেন্স পরিবর্তন,
টেন্স পরিবর্তন না জানলে কোনো সমস্যা নাই, কথা ছিল যদি এম অথবা ইজ থাকে তাহলে সেটা ওয়াজ হয়ে যাবে। এই ওয়াজ করে দিলে হয়ে গেল ওয়াজ, হি ওয়াজ, বাক্যাংশ অপরিবর্তিত থাকবে। ওকে বন্ধুরা, হয়ে গেল ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, একেবারেই সোজা। একইভাবে এবার চলে যাচ্ছি আমরা 2 নম্বরে। 1 নম্বরটা করলাম আমরা, ডিরেক্টটা দেয়া আছে রাকিব সেড টু মি আর ইউ ইল। রাকিব আমাকে বলেছিল তুমি কি অসুস্থ। আচ্ছা, তাহলে আসি, এখন আমাকে প্রথম যে কাজটা করতে হবে এই রিপিটিং ভার্বটা পরিবর্তন করতে হবে। তাইলে আমরা জানি রাকিব সেড টুর পরিবর্তে কি হবে, এটা নির্ভর করবে এই বাক্যের উপরে, যেহেতু এটা ইন্টারোগেটিভ তাই সেড টুটা আস্কড হয়ে যাবে। এখানে কিন্তু সেড টুটা টোল্ড হয়েছিল, কারণ কি এখানে অ্যাসারেটিভ সেন্টেন্স, আর এখানে সেড টু আস্কড হলো কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, রাকিব আস্কড মি, তারপর আমাকে পরিবর্তন করতে হবে কি ইনভার্টেড কমা। এখানে ইনভার্টেড কমা উঠে বসলো কি দ্যাট, কারণ কি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এখানে ইনভার্টেড কমা উঠে বসবে ইফ অথবা ওয়েদার বসাইতে পারি, কারণ কি কারণ হচ্ছে এই বাক্যটা ইন্টারোগেটিভ। এখন মূল কথা হচ্ছে একই সাথে আমি বলেছিলাম যে এই রিপোর্টেড স্পিচে যেই বাক্যই থাকুক সেটা অ্যাসারেটিভ হয়ে যাবে ইনডাইরেক্টে গেলে। আর অ্যাসারেটিভ মানে হচ্ছে এই সাবজেক্টটা আগে চলে আসবে আর ভার্বটা পরে চলে যাবে, তাহলেই এটা অ্যাসারেটিভ হয়ে যাবে। তো ইউটা আমরা এখানে নিয়ে আসবো। তার আগে আমাদেরকে নির্ণয় করে নিতে হবে ইউটা কে। রাকিবের মুখ দিয়ে যদি ইউ বের হয়, রাকিব নিশ্চয় মিকে ইউ বলেছে, তার মানে ইউটা হচ্ছে মি। তাইলে এখানে ইউ সরাসরি নামবে না, যাকে মডিফাই করছে সে এখানে আসবে, মি এর সাবজেক্টটা আসবে এখানে আই। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আরটা এখানে আইসা আমাদের কথা ছিল যদি ডিরেক্ট আর থাকে ইনডিরেক্টে গেলে সেটা নাম্বার পার্সন অনুযায়ী পরিবর্তন হবে, ওয়াজ অথবা ওয়ার হয়ে যাবে। তাহলে ইউর সাথে আর হয় আর আই এর সাথে ওয়াজ হয়, যার কারণে ওয়ার না হয়ে ওয়াজ হলো, আই ওয়াজ ইল। এখন আর এই কোশ্চেন মার্কে বসবে না, কারণ এটা অ্যাসার্টিভ হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটাতে একই ঘটনা ঘটছে, এই রিপিটিং ভার্বের পরিবর্তন ঘটছে, প্রতিটাতে ইনভার্টেড কমার পরিবর্তন ঘটছে, এবং কিভাবে ঘটছে সেটা আমি বলে দিয়েছি। চলে যাচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। অ্যাসারেটিভ দেখলাম, ইন্টারোগেটিভ দেখলাম, ইম্পারেটিভ দেখি। হি সেড টু, এই যে রিপিটিং ভার্বটা পাল্টাতে হবে আমাকে, এবং এই সেড টুটা পরিবর্তন হবে কার উপর নির্ভর করে, এই বাক্যের উপরে। আমি দেখতে পাচ্ছি এটা ইম্পারেটিভ। আচ্ছা, হি সেড টু মি, সে আমাকে বলল স্টাডি অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে অধ্যয়ন করো। তাহলে আমরা এটাকে কি ধরতে পারি, উপদেশ ধরতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টুটা অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্ট ইত্যাদিতে রূপান্তর হয়। তাহলে আমরা ধরে নিলাম এটা উপদেশ, অ্যাডভাইস মি। রিপিটিং ভার্বের পরিবর্তে অ্যাডভাইসড হয়ে গেল, মি এর জায়গায় মি লিখলাম। এখন আমাকে তুলে দিতে হবে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা তুলতে হলে আমাকে কি করতে হবে, রিপিটেড স্পিচের উপর তাকাতে হবে। দেখতে পাচ্ছি ইম্পারেটিভ, আর ইম্পারেটিভ হলে ইনভার্টেড কমার পরিবর্তে টু বসে, বাকি অংশ অপরিবর্তিত। ওকে, আমরা বাকি সেন্টেন্স, বাকি আরো দুটি সেন্টেন্স রয়েছে, এবং ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি লেট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কি হবে সেটা আমরা দেখে নিচ্ছি। বাকি তিনটি স্টেপ আমি আলোচনা করছি। বলছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সের একটি বাক্য আলোচনা করেছি যেটা প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়েছিল। আরেকটা আলোচনা করছি সেটা হচ্ছে যদি লেটস দিয়ে শুরু হয় সেটা কিভাবে করবো আমরা। প্রথম হচ্ছে ডিরেক্টে আমরা দেখতে পাচ্ছি হি সেড টু মি লেটস প্লে ফুটবল। হি সেড টু মি, সে আমাকে বললো লেটস প্লে ফুটবল, চলো আমরা ফুটবল খেলতে যাই, চলো আমরা ফুটবল খেলি। ওকে, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসে যাবে। এরপরে কাজ, দ্বিতীয় কাজটি হচ্ছে আমার রিপিটিং ভার্বটি চেঞ্জ করা। রিপিটিং ভার্বটি ইম্পারেটিভ সেন্টেন্সটির উপরে নির্ভর করে পরিবর্তিত হবে। যেহেতু এটা ইম্পারেটিভ আছে তাহলে এটা অর্ডার হয়ে যাবে, অ্যাডভাইস হবে, প্রপোজ হবে, রিকোয়েস্ট হবে ইত্যাদি। যেহেতু আমি দেখতে পাচ্ছি এখানে লেটস প্লে আমাকে প্রস্তাব দিয়েছে, তাই সেড টু রিপিটিং ভার্বটি প্রপোজড এ রূপান্তরিত হবে, প্রপোজড মি ইনভার্টেড কমা পরিবর্তন। আমরা একটু আগে একটা ইম্পারেটিভ করেছি সেটা হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা টু বসিয়েছিলাম, কিন্তু আমি বলবো যখন লেট দিয়ে শুরু হবে তখন টু না বসে আমরা দ্যাট বসাবো, দ্যাট। তারপরে হচ্ছে সাবজেক্টই বসবে দ্যাট উই, যখন আজ থাকবে
তখন ওইভাবে হইতে হবে, কারণ এই আজ দ্বারা এখানে বক্তা নিজেকে এবং আমাকে দুজনকেই বুঝিয়েছে, সেজন্য ওই হবে। তারপর আমরা একটি শুড ব্যবহার করব, বাকি অংশ অপরিবর্তিত। এই নিয়মটা হচ্ছে যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি লেটস দিয়ে শুরু হয়। তবে আরেকটি কথা বলে দিচ্ছি, ইম্পারেটিভের ক্ষেত্রে যদি শুরুতে যদি ডো নট থাকে, ডো নট যদি থাকে তাহলে ইম্পারেটিভ করার সময়, তখন ইনডিরেক্ট করার সময় এই ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি ডো নট দিয়ে শুরু হয়, ইনভার্টেড কমার পরিবর্তে নট টু হবে, নট টু। ডো নট থাকলে নট টু হবে। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। প্রথম কাজটি হচ্ছে আমাকে রিপিটিং ভার্বটি পরিবর্তন করতে হবে। ওকে, হি সেড টু মি, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটি অবজেক্টিভ সেন্টেন্স, আর অবজেক্টিভ সেন্টেন্স হলে সেড টুটা পরিবর্তন হয়ে ফ্রেড অথবা উইশড হয়। যেহেতু প্রার্থনা, তাহলে আমরা ফ্রেড লিখব। হি freed me, he freed me। আমরা জানি যখন বাক্যটি অপারেটিভ তখন ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হয়। তারপরে হচ্ছে সাবজেক্ট অ্যাসার্টিভে রূপান্তর হয়ে যাবে, তাহলে সাবজেক্টে আগে আসবে, মডালটি পরে চলে যাবে আল্লাহ। আর মেটা আমরা জানি শেয়ার থাকলে শুড হয়, উইল থাকলে উড হয়, ক্যান থাকলে কুড হয়, মে থাকলে মাইট হয়। সো এই মাইটটা, এই মেটা এখানে এসে মাইট হয়ে যাবে, মাইট ব্লেস ইউটা। এই যে পার্সন পরিবর্তন, ইউটা কে, ইউটা কার মুখ দিয়ে বের হলো? এই যে ইনভার্টেড কমার ভিতরে সবগুলো কথাই হি এর মুখ দিয়ে বের হয়েছে, তাহলে হি এ ইউ বললো কাকে? মি কে। তাহলে ইউটা মূলত কে? মি। তাহলে এখানে আসবে কে? মি আসবে। তাহলে মি, হি ফ্রেড মি দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি, আল্লাহ আমার মঙ্গল করবে, এটা বলে সে দোয়া করেছিল। ওকে, নেক্সট চলে যাচ্ছি আমরা সর্বশেষ, আজকের মতো এখানে শেষ দিব এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে প্রথম কাজ হচ্ছে রিপিটিং ভার্ব পরিবর্তন করব, দেখব বাক্যটি কোথায় আছে? এক্সক্লেমেটরিতে। তাহলে এই সেড টু এক্সক্লেমেটরি জয় সরবা ইত্যাদিতে রূপান্তরিত হবে। তাহলে ইনডিরেক্টে যদি যাই আমরা কি হবে? সুমি, বাক্যের ভাবটা দেখি, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, মানে একটি ফুল দেখেছে সুমি, দেখে বললো যে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, ফুলটা অনেক সুন্দর, সে ওয়ান্ডার্ড হয়েছে। কেমন? তাহলে সেড টুটার পরিবর্তে আমরা ওয়ান্ডার্ড ব্যবহার করব, ওয়ান্ডার্ড। সুমি ওয়ান্ডার্ড দ্যাট। এরপরে হোয়াট এ ফ্লাওয়ার, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই সেন্টেন্স কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স রূপান্তরিত হয়ে যাবে। তাহলে সাবজেক্ট আর ভার্ব আগে চলে আসবে। ইট, ইজটা কি হয়ে যাবে? ওয়াজ। তারপরে হচ্ছে এই বিউটিফুল ফ্লাওয়ার। ওকে, তাহলে আমরা যে বেসিক মূল নিয়মগুলো, যেগুলো আমার একান্ত জানাই লাগবে, সেগুলো আমরা আলোচনা করেছি এবং বিষয়গুলো দেখেছি, আমরা নোট করে রাখার চেষ্টা করব। তো আমি বলবো আমার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আশা রাখি নতুন নতুন হয়তো দু একটা জিনিস যোগ হবে, সেগুলো আপনারা শিখে নেবেন। কিন্তু মূল থিমটা এটাই, এই থিমটা জানলে আপনি যে কোনো ন্যারেশন করতে পারবেন ইনশাল্লাহ। আর নেক্সট আমার পরবর্তী ভিডিওটিতে আমি আরও বিস্তারিত প্র্যাকটিক্যাল আলোচনা করার চেষ্টা করব। তাত্ত্বিক বিষয়গুলো যেহেতু আজকে আলোচনা করেছি, পরবর্তী ভিডিওটিতে আমি ন্যারেশনের প্র্যাকটিক্যাল করার চেষ্টা করব এবং বিভিন্ন সালে পরীক্ষায় যেভাবে এসে থাকে সেগুলো সলভ করার চেষ্টা করব। আশা করি সাথে থাকবেন। তবে হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমরা অনুপ্রাণিত হই, আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।